বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, সুষ্ঠু ভোটে সবার সহযোগিতা চান মির্জা ফখরুল। পিয়ার দাবিতে অনড় জামায়াত, সাজানো ভোট হলে মানবে না জনগণ। পিয়ার জুলাই সনদ ইস্যুতে নিজ নিজ দাবিতে অনড় দলগুলো, শক্ত অবস্থান গণতন্ত্র বিরোধী তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ সহজ করবে মত বিশ্লেষকের, দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ৮ বছরে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও, ভূ রাজনীতি আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার অভাবে জটিল হচ্ছে প্রত্যাবাসন, থাকতে হবে জাতীয় ঐক্য বলছেন বিশ্লেষক। গত বছরের তুলনায় প্রায় ৩ গুণ বেড়েছে ডেঙ্গু সংক্রমণ, মৃত্যুর হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। মোকাবিলায় দরকার নতুন পদক্ষেপ, জনসম্পৃক্ততা আর সম্মিলিত উদ্যোগ। এবং আফগানিস্তানে ভয়াবহ ভূকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। উদ্ধার কাজে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। নিহত ৮ শতাধিক, আহত ২,৮০০। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন বড় চ্যালেঞ্জ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, আর এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে জন্ম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সেই দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে লাখো কর্মীর ভিড়। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা আসেন তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে বিএনপি, কিন্তু বারবার তাদের ধ্বংস করার চেষ্টা হলেও দলের প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধানের আদর্শে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি, এমনটা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সহযোগিতা করাই তাদের চ্যালেঞ্জ। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করেছে। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা। বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় গেলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন আনবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশের গণতন্ত্র নষ্ট করেছে এবং জুলাই অভ্যুত্থানের পর দলগুলোর সৌহার্দ্য ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে আসেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় তাদের বরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্য বজায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন দুই দল। রাজনীতিতে যে সকল সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সম্পর্ক আমাদের ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কালচার, রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের যে সামনের দিকের যে যাত্রা, সেই যাত্রায় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। মাঠে আমরা যে রকমই তর্ক বিতর্ক বক্তৃতা দেই না কেন,
এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করব, বিতর্ক করব, ভিন্নমত পোষণ করব, কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে। এটাই রাজনৈতিক সংস্কৃতি। পিআর দাবিতে অনড় জামায়াত। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কিনা সে বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সাজানো নির্বাচনের দিকে গেলে জনগণ মানবে না উল্লেখ করে বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। নির্বাচনের প্রতীক্ষায় যখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন একটি সংশয়, একটা অস্বস্তি জাতির মধ্যে নতুন করে শুরু হয়েছে। একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না, এই পদ্ধতিতে নির্বাচন হয় না। গণভোটে যদি পিআর পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই। সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে যাচ্ছে, এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে? সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় জামায়াত ও ইসলামী আন্দোলন। একমত এনসিপি সহ আরও কয়েকটি দল। দাবি পূরণ ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনের জোট করার ঘোষণা তাদের। আর সম্মিলিতভাবে রাজপথে নামলে নির্বাচন বিলম্বের শঙ্কা দলগুলোর। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে ভোটের রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কোন পদ্ধতিতে হবে নির্বাচন তা নিয়ে রাজনীতির মাঠে চলছে বিতর্ক। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ কয়েকটি দল। তবে বিপরীত অবস্থানে বিএনপি সহ বাকিরা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি ও ভোটের আগে সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি আদায়ে জোটবদ্ধ আন্দোলনের আভাস দিলেন জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ দুই নেতা। অন্যথায় ভোটে অংশ না নেয়ার হুঁশিয়ারিও তাদের। সংস্কার মৌলিক না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব কেন? কারণ এখানে তো আমরা পরিষ্কারভাবে দেখছি লেভেল প্লেইং ফিল্ড সেখানে এখনো তৈরি হয় নাই। আমরা যে সমস্ত দাবিগুলো দিয়েছি এগুলো আমাদের দলীয় দাবি নয়, এগুলো হচ্ছে ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ অংশীদার করার জন্যই এই শর্তগুলো অত্যন্ত জরুরি পূরণ করা। দল দুটির এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। সমর্থন রয়েছে সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দলের। বেশ কিছু দাবি বিভিন্ন রাজনৈতিক দলগুলো করতেছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য, আইন শৃঙ্খলার উন্নতির জন্য। যারা এই জানার জন্য আন্দোলন করছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। লেভেল প্লেইং ফিল্ড করা, আইন শৃঙ্খলা উন্নত করা, এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। সংশ্লিষ্টরা বলছেন, দাবি দাওয়া নিয়ে সম্মিলিতভাবে দলগুলো মাঠে নামলে অনিশ্চিত হতে পারে নির্ধারিত সময়ে নির্বাচনের সম্ভাবনা। আমরা চাই জনগণ নিরাপদে ভোটদান করুক। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন চাপমুক্ত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এই মুহূর্তে সরকারের কোনো প্রভাব নেই ইসিতে। এর আগে ইসির সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সহ 3 সদস্যের প্রতিনিধি দল আসে। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন তারা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে। তবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না। In charting a pathway to free and fair elections early next year. We hope those elections will happen in an atmosphere of peace and security
and we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people. পরে সিএসি জানান চাপমুক্তভাবে কাজ করছে ইসি। রমজানের আগে যেন নির্বাচন আয়োজন করা হয় সে ব্যাপারে ইসিকে মার্কিন রাষ্ট্রদূত আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাইনি, কোনো ধরনের প্রভাব পাইনি। সরকার সহযোগিতা করতে প্রস্তুত, কারণ বর্তমান সরকারের কোনো নিজস্ব উনি কোনো দলীয় প্রধানও না, ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই, সুতরাং ওনার কোনো আমাকে ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখিনি। আই উইল ফাইট টু দ্য লাস্ট, সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে। এখানে কোনো আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। সব রাজনৈতিক দল দেশের স্বার্থে নির্বাচন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশা সিএসির। পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। চীন সফরের বিষয়ে তাদের অবহিত করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি গুজব উল্লেখ করে এতে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। দলগুলোর মতবিরোধ সময় মতো দূর হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথমে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সেনাপ্রধান, পরে বঙ্গভবনে গিয়ে দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। সম্প্রতি নিজের চীন সফর নিয়ে তাদের অবহিত করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ের কোনো তথ্য জানা নেই তার। দেশে জরুরি অবস্থা এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গুজব বলে উল্লেখ করেন তিনি। আর্মি চিফ প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়, এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আর অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বিষয়ে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও যথাসময়ে তাদের মধ্যে ঐক্য দেখা দেবে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই। উনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে। তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎই ঝড়, যদিও সে ঝড় থেমে যায় কয়েক মিনিটেই। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের SM ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটের শুনানি শেষে ডাকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবীর হাতে লেখা আবেদনের আগের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে 9 সেপ্টেম্বর নির্বাচন হতে আর কোনো বাধা থাকল না। শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার, শুনানি হলো সোমবার। ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলেন উচ্চ আদালত। কয়েক মিনিটের মধ্যে সেই আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত। 1.5 ঘন্টার মধ্যে ঘটে সব নাটকীয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলছেন, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুধু হাতে লিখে চেম্বার আদালতে যান তারা, এতেই স্থগিত হয়ে যায় আগের আদেশ। হাতে লিখিতভাবে আবেদন করেছি, এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। দিনের নাটকীয়তার শুরুটা হয় ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা নিয়ে। রিটকারের আইনজীবী আদালতে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। একই অভিযোগ থাকার পরও ফরহাদের প্রার্থিতা বৈধ করে দ্বিমুখী আচরণ করা হয়েছে।
পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। বলেন, ফরহাদ 2019 সাল থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। এ সংক্রান্ত তথ্য প্রমাণও আদালতে তুলে ধরেন তিনি। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিতভাবে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে জারি করা হয় রুলও। হাইকোর্টের আদেশ আপাতত স্থগিত হলেও মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের পর উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার মাঝামাঝিতে সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। তবে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। স্থগিতাদেশের পর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। ডাকসু ইলেকশন 9 তারিখে হতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো আন্দোলন করে ব্যর্থ হয়েছে এমন কোনো ইতিহাস এখনো নেই। ডাকসু স্থগিত মানে এটা আসলে নাটক, মানে হঠাৎ করে কেমনে কি আমরা কিছুই জানি না। বিক্ষোভে যোগ দিয়ে প্রতিবাদ জানায় ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও। অবস্থান নেয় ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলও। মিছিল শেষে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে স্থগিত করা হয়। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার অধিকার হরণ হয়ে গেছে, আপনি হয়তো ধরতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। এটা শুধুমাত্র ডাকসু নির্বাচন নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল প্রতিবাদ মিছিল শেষে ডাকসু প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী বলেন, কোন ষড়যন্ত্রই 9 সেপ্টেম্বরের ভোট ঠেকাতে পারবে না। ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। ভোট স্থগিতের খবরে প্রতিবাদ জানায় ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলও। ভোট বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রার্থীরা। আমাদের ডাকসুদের শিক্ষার্থীরা বিজয় হবে ইনশাল্লাহ, এবং যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল, তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। হলপাড়া থেকে মিছিল বের করে ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানায় ছাত্রদল সমর্থিত প্যানেলও। কমিশন ফাঁকফোকর রেখেছে বলেই নির্বাচন বানচালের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের ফাঁক ফোকর রেখেছেন। পরে সন্ধ্যায় ডাকসু প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে রিটকারী শিক্ষার্থীর প্যানেল অপরাজয় 71 ও অদম্য 24 প্যানেল। তাদের অভিযোগ, রিটে ডাকসু নির্বাচন স্থগিতের আবেদন করা হলেও ভোট স্থগিতের রায় নির্বাচনের বানচালের ষড়যন্ত্র। ডাকসু বানচাল করার জন্য ডাকসুকে স্থগিত করার উদ্দেশ্য নিয়ে এই রিট করেছিলাম, ফলে এই কথাটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এদিকে জরুরি সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেল দাবি করে রিটকারীকে বাজে মন্তব্যকারী শিবিরের কেউ নন। যিনি ক্রাইম করেছেন, অপরাধ করেছেন, তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা এই ঘটনা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই ইউনিভার্সিটি প্রশাসনকে আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। রাতে জরুরি সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভোট স্থগিতের পেছনে প্রশাসন জড়িত এমন মন্তব্য না করে নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রায়ের বিরুদ্ধে আপিল করেছিলাম এবং আপনারা জানেন যে সেই আপিলে এবং এই ঘটনাটি 3-4 ঘন্টার মধ্যেই উপস্থাপিত হয়েছে এবং সেই আপিলে এখন ডাকসু নির্বাচন হতে, অর্থাৎ 9 তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই। সব বাধা পেরিয়ে যথাসময়ে ভোট করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন পর্যন্ত যে ব্যাপক সাড়া আছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবং আমাদের এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার করার দাবিতে সোমবার বিক্ষোভ করেছে ছাত্রদল। মনোনয়নপত্র জমার সময় বাড়ানো হয়েছে একদিন। অন্যদিকে চতুর্থ দিনের মতো জাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রাকসু নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ শেষে শুরু হলো জমার কার্যক্রম।
তবে অধিকাংশ প্রার্থীর ডোপ টেস্ট করাতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে। এজন্য সোমবার কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। বিকেলের মধ্যে ফলাফল পাওয়ার পর মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে জমা কার্যক্রম। এছাড়া মনোনয়ন উত্তোলনের সময় একদিন বৃদ্ধি করেছে রাকসু নির্বাচন কমিশন। আমরা মনোনয়নপত্র দাখিল করতে পারতেছি না, কারণ আমাদের যে ডোপ টেস্টের যে ফলাফল এটা মনোনয়নপত্রের সাথেই রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। এটা তো অবশ্যই আমরা একটা আশঙ্কা করছি যে আমরা হয়তো সময় মতো মনোনয়নের সাথে ডোপ টেস্টের রিপোর্টটা জমা দিতে পারবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদল। আগের দিন কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে হামলার তীব্র নিন্দা জানান নেতারা। প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের রাকসু নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে, কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা তুঙ্গে। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ব্যালট নম্বর জানিয়ে ভোট চাইছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন শিক্ষার্থীদের পাশে থাকবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। সবসময় শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলেছে এরকম কোনো দল, প্রার্থীগুলো সঠিক কাজ করতে পারবে কিনা এইভাবে আমরা যোগ্য প্রার্থীকে বেছে নেব। ক্যাম্পাসের সৌন্দর্য পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে যেতে চাই। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন, আর রাকসুর নির্বাচন হবে 25 সেপ্টেম্বর। হিরণ আহমেদ, সময় সংবাদ। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে 144 ধারা। থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। মোতায়েন হয়েছে যৌথ বাহিনী, বন্ধ ক্লাস ও পরীক্ষা। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর 21 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। ক্লাস পরীক্ষা স্থগিত থাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমাদের ভাইদের যারা মেরেছে, যেটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আর কি স্পষ্ট, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শিক্ষার্থীরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, প্রশাসন সেটাকে কোনো না কোনোভাবে এড়িয়ে গেছে। শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রশাসনের নীরব ভূমিকা পালনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিবির সভাপতি। প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং এই ক্ষেত্রে এখানকার নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা চাচ্ছি, এবং আমরা আমাদের দাবি যদি মৌলিক কথা যদি বলি, আমাদের যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে দ্রুত সময়ের মধ্যে। অন্যদিকে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয়রা। জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। আমি হাত জোর করে বলছি, আমরা তো বিনা দোষী, আমাদেরকে এরকম অত্যাচার কেন করতেছো তোমরা? আমরা যারা জড়িত না, আমরা যারা নিরীহ মানুষ, আমাদের উপর এই ধরনের হামলা হলো কেন? দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শনিবার গভীর রাতে সংঘর্ষের পর রোববার ফের সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে আহত হন 4 শতাধিক শিক্ষার্থী। সময় সংবাদ, চট্টগ্রাম। সংঘাতের জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলে হল ছাড়ার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীরা। হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার সহ 6 দাবিতে বিক্ষোভও করছেন তারা। তবে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্লোগানে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের এই বিক্ষোভ। নিরাপত্তার কথা ভেবে সোমবার সকাল থেকেই অনেক ছাত্রী হল ছেড়ে গেলেও ছাত্রদের কাউকে যেতে দেখা যায়নি। পরে সকাল 9টার দিকে সবগুলো ছাত্র হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের কেয়ার মার্কেট এলাকায় জড়ো হন তারা। বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ভ্যাকেন্ট করার যে নোটিশটা দেওয়া হয়েছিল ওটা প্রত্যাহার করতে হবে। আমরা কখনো কেউ হল ছাড়বো না। বেলা 11:30টায় সংবাদ সম্মেলনে হল ছাড়ার নির্দেশ দুপুর 2টার মধ্যে প্রত্যাহার এবং হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা অব্যাহত রাখা, হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বোর্ডের
বোর্ডের পদত্যাগ, ভিসির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ 6 দফা দাবি জানান আন্দোলনকারীরা। আমরা চাই প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো ভার্সিটি লকডাউনে যাবে। হল বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে আইন শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ছেলেরা বেশ করে তাদের একটু দাবি আছে যে তারা বোধহয় এটা যেতে চাচ্ছে না এরকম, তো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি এটা সিদ্ধান্ত হতে তাড়াতাড়ি আসতে যাবে। রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নূর। এদিকে তাকে দেখতে হাসপাতালে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছত্রভঙ্গ নয়, বরং নূরকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক নেওয়াজ খান বাপ্পি। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফেরানোর বিষয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, একটি দল আরেকটি ১-১১ তৈরির পায়তারা করছে। অন্যদিকে একই অনুষ্ঠানে দলটির সহসভাপতি জিসান আহমেদ বিপু বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের শাস্তি নিশ্চিত না করলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সমাবেশ শেষে হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। টার্গেট করে নুরুল হক নূরের চোখে গোতা দেওয়া হয়েছে, নাকে গোতা দেওয়া হয়েছে। এটা ছত্রভঙ্গ হতে পারে না। বাড়ি মেরে মাথা ফাটিয়ে তাকে চিরতরে মেরে ফেলার জন্য তারা পায়তারা করেছিল। তাহলে কি আমরা ধরে নিব যে ইন্টারিম এবং প্রশাসন মিলে জাপার ডানায় ভর করে আওয়ামী লীগকে এই দেশে আবার ভিড়াতে চেষ্টা চলছে? বিএনপি, জামায়াত, এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার আরও 7টি রাজনৈতিক দল বৈঠক করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত, এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে রাজনীতিকরা প্রধান উপদেষ্টার কাছে তাদের ভাবনা তুলে ধরবেন। নির্বাচন সামনে রেখে অযৌক্তিক জেদের রাজনীতি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। দলগুলো নিজ নিজ দাবিতে অনড় থাকলে ক্ষমতায় আসতে পারে তৃতীয় পক্ষ। যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর মতপার্থক্যকে এভাবেই দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। বিস্তারিত মুরসালিন হক জুনাইদের রিপোর্টে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ থাকলেও রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর হয়নি। তাই ভোট নিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের শঙ্কার কথা বলছেন রাজনীতিকরা। রাজনীতিতে হঠাৎ উত্তেজনার মধ্যে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানেও নিজ নিজ অবস্থান থেকে সরেনি দলগুলো। সংসদের বাইরে সংবিধান সংশোধনে রাজি নয় বিএনপি। জামায়াতের চাওয়া সনদ বাস্তবায়নে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন। আর এনসিপির দাবি আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই অ্যাক্টরদের মধ্যেই যদি ভিন্ন মত থাকে, তাহলে তো এটা নিয়ে তো সাধারণ মানুষের শঙ্কা থাকাটা স্বাভাবিক। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, দলগুলো নিজ নিজ দাবিতে অনড় অবস্থানে থাকলে সহজ করবে তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ। জামাত বা এনসিপি তারা এখন যে দাবিগুলো উপরে স্টিক করে আছে, বিএনপি যদি স্টিক করে যা আমরা মানবো না, তারা যদি বলে তোমাকে মানতে হবে, সবাই হারবে এই গেমে। যদি ধরেন এই একগুঁয়েমিতার কারণে নির্বাচন
না হয়, যারা দেশে ডেমোক্রেসি চায় না, সেই তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে, সামরিক শাসন আবার শুরু হবে দেশে, অথবা এই ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। বিশেষ করে যদি সামরিক শাসন আসে, তখন কিন্তু আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। দ্রুত ঐক্যবদ্ধ না হলে খারাপ ভবিষ্যতের দায় সব দলকেই নিতে হবে বলেও মন্তব্য এই বিশ্লেষকের। একেবারেই অযৌক্তিক জেদাজেদির রাজনীতি আমাদের সামনে অন্ধকার দিকে নিয়ে যাবে। এখনো যদি তাদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে যে ধরনের মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্সের প্রবণতা আরও বাড়বে সামনে। সেই অবস্থায় যেন দেশকে তারা যদি তারা নিয়ে যেতে চায়, এটার দায় দায়িত্ব তখন তাদেরকেই বহন করতে হবে। নির্বাচন ও দাবি দেওয়া একসঙ্গে চলতে পারে এমন মন্তব্য করে ডক্টর সাব্বির মনে করেন, বৃহৎ স্বার্থে সবাইকে এক হতেই হবে। দেশে যে এখন অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, এটার কারণে তাদের উপরে সাধারণ মানুষের আস্থাও কমে যাচ্ছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। আর অর্থ লুটপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি সহ 34 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। গেল জানুয়ারিতে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটির অস্তিত্ব খুঁজে পায়নি তারা। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 7 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট সহ বিস্তর দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি করেছে দুদক। নথির তথ্য বলছে, সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছে পুতুল। সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার কথা ছিল, বা তাদের কল্যাণার্থে কোনো অর্থ ব্যয় না করেই এই টাকাটা আত্মসাৎ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আর্ট ব্যবসায়ে সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে বিগত সরকার থেকে অনৈতিক সুবিধা নেয়। এছাড়া প্রায় 1 কোটি টাকার কর্মওকুফের ঘটনায় এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সহ 15 জনের নাম এসেছে এজাহারে। আর সূচনা ফাউন্ডেশনে পুতুলের সহযোগী হিসেবে থাকা আরও 10 জন সাবেক এমপি মন্ত্রীর নামও উঠেছে মামলায়। সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের 11 জন, যারা এখানে এই সূচনা ফাউন্ডেশনে যারা দান করেছেন, এরকম প্রতিষ্ঠান হচ্ছে 8টি, এবং রাজস্ব বিভাগের 16 জন কর্মকর্তা সদস্য রয়েছেন, যারা কর অব্যাহতির প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছেন। গেল মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের শিল্প খাতকে অর্থঋণ দেওয়ার মতো সবল অবস্থানে নেই ব্যাংক খাত। এতে বিনিয়োগের টাকা পাওয়া নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। এমন অবস্থায় শেয়ার বাজারের প্রতি অনীহা কাটিয়ে ও বাণিজ্যিক বন্ড বা ঋণ ইস্যুর মাধ্যমে অর্থ সংস্থানের দিকে ঝুঁকতে হবে ব্যবসায়ীদের। তবে বাণিজ্যিক বন্ড বাজার তৈরি করতে সরকারি বন্ডকেও বাজারে অন্তর্ভুক্ত করতে হবে বলে মত আর্থিক খাত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানের রিপোর্ট। কোভিডের সময় শুরু করা রেড লাইনারের বয়স 5 বছর। বড় প্রতিষ্ঠানের মতো শেয়ার বিক্রি করে মূলধনের বন্দোবস্ত করা মুশকিল, তাই খুঁজছেন ক্লাউড ফাইন্যান্স। 1 লাখ টাকা দিয়ে বিজনেস করতে পারবেন না, কিন্তু ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কিন্তু এই অপরচুনিটিটা ক্রিয়েট হচ্ছে। যারা জব করছে বা যাদের কাছে ব্যবসা করতেছে, কিন্তু তার কাছে খুবই সামান্য প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। ছোট ছোট উদ্যোগ যখন নিজেদের পরিসর বাড়াতে ক্লাউড ফাইন্যান্স মুখী, তখন বড় প্রতিষ্ঠানের জন্য রয়েছে বন্ড বাজার। কর্পোরেট বন্ড এটি কোনো অংশীদারিত্ব বিক্রি নয়, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের বিনিময়ে অর্থ সংগ্রহ করা। সারা বিশ্বে $133 ট্রিলিয়ন বন্ড বাজার রয়েছে, যেখানে চীন এবং যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব সবচেয়ে বেশি। আর বাংলাদেশের বন্ড বাজার 1% কম। স্বল্প সময়ের আমানত থেকে বড় অঙ্কের ঋণ দীর্ঘমেয়াদে ঢালাওভাবে দেয়ায় খেলাপি ঋণের ফাঁদে আটকে আছে ব্যাংক খাত। নির্বাচনের পর শুধুমাত্র ব্যাংক খাত পুরো সেবা বা শিল্প খাতের চাহিদা মেটাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। আমাদের কনফিডেন্সটা এখন যে অবস্থা আছে সেটা আমাদের জোরদার করা
শক্তিশালী করা খুবই প্রয়োজন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন শিল্প খাতকে টিকিয়ে রাখতে শেয়ার বাজার ও বন্ড বাজারমুখী হতে হবে শিল্প প্রতিষ্ঠানগুলোকে। বড় বড় কর্পোরেট সেক্টরে যারা কাজকর্ম করেন তাদেরকে সিকিউরিটি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট হতে হবে এবং সিকিউরিটি মার্কেটে তাদেরকে বন্ড ছেড়ে লং টার্ম ফান্ড তাদেরকে রেজ করতে হবে এবং তার জন্য একটা বড় পূর্ব শর্ত হলো যে গভর্নমেন্ট বন্ড মার্কেট থাকা। বাংলাদেশে তো গভর্নমেন্ট বন্ড মার্কেটও নেই। অর্থনীতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস 2030 সালে বন্ড বাজার দাঁড়াবে $160.8 ট্রিলিয়ন। এছাড়া ট্রেজারি বন্ড বা সরকারি বন্ড বৈশ্বিক অর্থনীতির 45% দখল করে নেবে। বন্ড কেনার চেয়ে আমার লোন দেওয়াটাই সহজ, সেটা একটা বড় কারণ যে আমাদের ইন্টারেস্ট রেটটা একটু বেশি পড়ে যায়। এই জন্য আরেকটা কারণ যে একটা ব্যাংক থেকে লোন নিতে যত সময় লাগে, 1 মাসে একটা বড় লোন হয়, একটা বন্ড প্রসেস করতে মিনিমাম 6 মান্থস লাগে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বন্ড বাজার শক্তিশালী হলে নিরাপদ ও বিকশিত হবে সম্ভাবনাময় নতুন উদ্যোগ ও ঝুঁকিপূর্ণ খাত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ঢলের 8 বছর পেরোলেও ফেরানো যায়নি একজন রোহিঙ্গাকেও, উল্টো এখনও চলছে অনুপ্রবেশ। বিশ্লেষকরা মনে করেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আগের চ্যালেঞ্জগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু সংকট, যা প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল করে তুলছে। এদিকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগের কথা বলছে সরকার। বিশ্লেষকরা অবশ্য মনে করেন এটি প্রথাগত কূটনীতির বাইরে একটি প্রক্রিয়া হওয়ায় এ বিষয়ে এগুতে হবে সতর্কতার সঙ্গে, থাকতে হবে জাতীয় ঐক্য। ফারিক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পেরিয়ে গেছে 8 বছর। বিশ্বের অন্যতম আলোচিত এই মানবিক সংকট সামাল দিতে অনেক ক্ষমতাধর দেশ ও সংস্থা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রতিশ্রুতি দিলেও প্রত্যাবাসনে নেই কোনো অগ্রগতি। এতদিনে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি, উল্টো এখনও অনুপ্রবেশ ঘটছে সীমান্তের ওপার থেকে। বিশ্লেষকরা মনে করেন জটিল ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাঙ্ক্ষিত সহযোগিতায় ঘাটতির মতো পুরনো চ্যালেঞ্জগুলো যেমন রয়েছে, তেমনি মিয়ানমারের সামরিক অভ্যুত্থান, অভ্যন্তরীণ সংঘাতের মতো নতুন নতুন ইস্যু যুক্ত হওয়ায় আরও জটিল হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া। সেক্ষেত্রে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কেবল বাংলাদেশের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন প্রভাবশালী দেশগুলোর কার্যকর ভূমিকা আর বাস্তবমুখী উদ্যোগ। বস্তুগত অর্থে অবস্থার কোনো পরিবর্তন নাই। চীন, ভারত, রাশিয়া যদিও তারা মুখে বলে রোহিঙ্গা সমস্যার সমাধান বা প্রত্যাবাসন দরকার, কিন্তু তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভূকৌশলগত লক্ষ্য থাকার ফলে এই বিষয়টাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মোবিলাইজ করার, সমন্বিত করার যে প্রয়াসটা আমরা করছি, সেই প্রয়াসে এখন আমরা সফল হতে পারিনি। আন্তর্জাতিক চাপ প্রয়োগের যে ব্যবস্থাটার প্রতি আমাদের আগ্রহ আছে, সেখানে চীন, রাশিয়া আমাদের সাথে সহমত নয়। এই অঞ্চলের ভূ রাজনীতি অতীতের চেয়ে আরো বেশি সেটা সংকটটা বেড়েছে বলে মনে হয়। বিভিন্ন সশস্ত্র সংঘাতগুলো বেড়েছে এবং সেটাও একটি এখনকার পরিবর্তন। আগের যে বাধা তা ছিলই, তার সাথে উপর্যুপরি যুক্ত হয়েছে যুদ্ধাবস্থা এবং ভূ রাজনীতির জায়গা। এর মধ্যে অস্ত্র বাজারেরও একটা ভূমিকা রয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগের কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশ্লেষকদের মধ্যে। তারা বলছেন প্রথাগত কূটনীতি এড়াতে চাইলে জাতীয়ভাবে ঐক্যমত্য থাকা প্রয়োজন। আপাত দৃষ্টিতে এটা একটা ভালো কৌশল, যদিও এটা যারা বিশ্লেষণ করছেন তাদের মধ্যে দ্বিমত আছে। ভালো কৌশল এই জন্য যে আমরা এখনো নিশ্চিত না যে কারা পুরোপুরি ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, কাজে আমরা দুটো চ্যানেলই ওপেন রাখার চেষ্টা করছি। আরাকান আর্মির দিক থেকে এমন কোনো বক্তব্য আসেনি যে তারা রোহিঙ্গাদেরকে নিতে আগ্রহী। আর 2 নাম্বার, আমরা তাদের সাথে সংযুক্ত হলে সেখানে আমার পররাষ্ট্রনীতির প্রতিষ্ঠিত যে পদ্ধতি আছে সেখানে পরিবর্তনের প্রয়োজন। সেক্ষেত্রে আমি মনে করি এ ব্যাপারে জাতীয়ভাবে যারাই স্টেক হোল্ডার আছে তাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে তবে এই ধরনের সিদ্ধান্তে যাওয়া প্রয়োজন। কারণ তা না হলে এগুলো কনসিকুয়েন্স তৈরি হতে পারে এবং সেই কনসিকুয়েন্সটার জন্য তখন কে দায়ী হবে। বিশ্লেষকরা বলছেন যেহেতু পরিস্থিতি আরো জটিল রূপ নিচ্ছে, তাই এগোতে হবে সতর্কতার সঙ্গে কৌশলগত সব দিক বিবেচনায় নিয়ে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালের ভেতরে রোগীর চাপ আর বাইরে মশার দৌরাত্ম্য, এই দুই মিলেই ডেঙ্গু এখন বড় উদ্বেগের নাম। সংক্রমণ গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে গেছে। মৃত্যুর হারও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন নিয়ন্ত্রণে পুরনো কর্মসূচি যথেষ্ট নয়, তাই এখন দরকার নতুন পদক্ষেপ, জনসম্পৃক্ততা আর সম্মিলিত উদ্যোগ, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
হাসপাতালে শয্যাশায়ী রোগীর পাশে উদ্বিগ্ন স্বজনদের দীর্ঘশ্বাস। এডিসের কামড়ে শুরু হওয়া জ্বর এখন আতঙ্ক সবার কাছে। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার প্রায় 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর পর্যন্ত এডিসের বংশ বিস্তার রোধ করা যাচ্ছে না। চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তবে মৃত্যুহার তুলনামূলক কম। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের মৃত্যুহার 1.2%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে। কীট তত্ত্ববিদরা বলছেন, বৃষ্টি আর ভ্যাপসা গরম এই দুই মিলিয়েই এডিস মশার প্রজননের পরিবেশ তৈরি হচ্ছে। মশক নিধনে জনসম্পৃক্ততা জরুরি। প্রান্তিক পর্যায়ে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ কীটতত্ত্ববিদের। ঢাকায় আমাদের অনেক ডেঙ্গু রোগী, চিকুনগুনিয়া রোগী হচ্ছে। তার কারণ হচ্ছে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সম্পূর্ণ আলাদা। এডিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এডিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। যারা স্প্রে মেশিন চালান, ফগার মেশিন চালান, তাদেরকে ট্রেন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আবহাওয়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। যশোরে হাসপাতালের পাশে বাড়ি হলেও বাঁচানো যায়নি সাপে কাটা 3 বছরের শিশু আজিমকে। সোমবার ভোরে মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, ভোরে ঘুমন্ত অবস্থায় শিশু আজিম ও তার বোনকে কামড় দেয় বিষাক্ত সাপ। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ও অ্যান্টিভেনম না থাকায় ওঝার কাছে নিতে বাধ্য হন স্বজনরা। পরে সেখানে ওঝার বাড়িতে মারা যায় আজিম। হালিমার অবস্থা গুরুতর হলে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসক ও অ্যান্টিভেনম না পেয়ে ওঝার কাছে নেয়ায় ওই শিশুর মৃত্যু হয় বলেও অভিযোগ স্বজনদের। চিকিৎসক বলছেন, হালিমাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, সে আশঙ্কামুক্ত। গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের ঘটনা। গত 8 মাসে জেলায় ঘটেছে 1.5 শতাধিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা, যার বেশিরভাগই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও শিশু। বিচারহীনতা ও অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন সহ ইন্টারনেটের অবাধ ব্যবহারের কারণে অপরাধ বাড়ছে বলে জানায় বিভিন্ন নারী সংগঠন। আর আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবক সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় প্রতি মাসেই আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। ধর্ষণের ঘটনায় প্রতি মাসে গড়ে প্রায় 15 জন নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সদর হাসপাতালের তথ্য অনুযায়ী জেলার 7 উপজেলায় 1 জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত 120 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 3 থেকে 10 বছর বয়সের 14 জন, 11 থেকে 18 বছর বয়সের 87 জন এবং 18 বছরের ঊর্ধ্বে 19 জন। সব থেকে বেশি ধর্ষণের শিকার হয়েছে 11 থেকে 18 বছরের শিশু ও স্কুল কলেজগামী কিশোরীরা। এতে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা। সবসময় ভীত থাকি যে রাস্তাঘাটে বের হলে কিভাবে আর কি নিরাপদে তো থাকতে পারি। নির্যাতন বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আকাশ সংস্কৃতির কুপ্রভাব এবং নারীদের প্রতি হচ্ছে নেতিবাচক ধ্যান ধারণা। সবসময় মেয়েদেরকে নিয়ে আমরা একটু মানসিক অ্যাসাল্টের মধ্যে, কখন আমার মেয়েটা কি হলো। নারী, শিশু ও মহিলা বিষয়ক সংগঠনগুলো বলছে, বিচারহীনতার সংস্কৃতি, অশ্লীলতা, পর্নোগ্রাফির কারণে বাড়ছে ধর্ষণের মতো অপরাধ। অভিযুক্তরা গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে তারা। সমাজে যে বিচারহীনতার সংস্কৃতি, এই সংস্কৃতিটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু নারীর উপর নির্যাতনটা বেশি হচ্ছে। তরুণ বা যুবক আছে, তারা সব সময় যে পর্নোগ্রাফি এগুলো দেখে, এই দিকেও কিন্তু পুলিশের নজরদারির প্রয়োজন আছে। আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবক সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। বাচ্চারা রাতে বাইরে না থাকে, বাবা মাকে সচেতন হতে হবে। স্কুল কলেজগুলোতে আমরা সচেতন করার চেষ্টা করতেছি। জেলায় গত 8 মাসে 155টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। 2024 সালে 1 বছরে 162 জন নারী ও শিশু ধর্ষণ এবং 222 জন নির্যাতনের শিকার হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বগুড়ার বাড়িতে লুটপাটের পর এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 11টার দিকে সারিয়াকান্দির
গোয়ালবাথাম গ্রামের নিজ শয়নকক্ষ থেকে শাহিনুরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান 10 বছর আগে স্বামীর সঙ্গে শাহিনুরের বিবাহ বিচ্ছেদ হয়। একমাত্র ছেলে 4 বছর আগে সৌদি আরব চলে যান। তখন থেকে বাড়িতে তিনি একাই থাকতেন। প্রবাসে থাকা ছেলে সোমবার দিনভর মাকে ফোনে না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে প্রতিবেশীরা বাড়িতে এসে শাহিনুরের হাত পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। স্বজনদের দাবি, শাহিনুরকে হত্যার পর বাড়িতে থাকা নগদ অর্থ তার ব্যবহৃত মুঠোফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। যে তদন্তপূর্বক এর উদ্ঘাটন করতে, পাশাপাশি পিবিআই এখানে আসছে, তারাও ছায়া তদন্ত করতেছে এবং সিআইডি ক্রাইম সিন এখানে আসতেছে। এখানে অনেক কিছু ব্যাপার আছে, আমরা এই কারণে ক্রাইম সিনটাকে ইনটেক রেখে আমরা চেষ্টা করতেছি সেখানে যথেষ্ট পরিমাণ এভিডেন্স কালেক্ট করার। অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য সমস্যা সহ নানা সংকটে বিপর্যস্ত উত্তরের অধিকাংশ অঞ্চলের বাসিন্দারা। একই সঙ্গে বছর জুড়ে ভাঙন প্লাবনে বাড়ছে অর্থনৈতিক চ্যালেঞ্জও। নেই পর্যাপ্ত শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা, এমনকি যোগাযোগ ব্যবস্থাও। গবেষকদের মতে চরাঞ্চলের বাসিন্দাদের মূলধারায় যুক্ত করতে বিশেষ পরিকল্পনার বিকল্প নেই। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গোকুন্ডা ঘাট থেকে নৌকায় পাড়ি দিয়ে ঢুসমারার পথে আমাদের যাত্রা। চারপাশে তিস্তা নদী বেষ্টিত এই চরগ্রামে বসবাস প্রায় 1000 পরিবারের। এখানকার মানুষের যোগাযোগ এখনও পুরোপুরি নদীপথ নির্ভর। চরে পা দিতেই কানে আসে অসহায় কান্না। তিস্তার ভাঙনে হারাচ্ছেন বাড়িভিটা, আবাদি জমি। হাসান আলীর পরিবার ঘর সরিয়ে নিচ্ছেন নদীগর্ভে চলে যাওয়া ভিটে মাটি থেকে। স্মৃতি জড়ানো সংসার আজ শুধু শঙ্কার, অনিশ্চয়তার গল্প। জায়গা নাই, এক হাত বেটা এক হাত মুখে গেল, এটি থাকলো, এটি তো নদী আসেই গেছে, কুটিতে যাবো তারপর বলতে পারি না। যে পাশে আসি 1-2 বছর থাকি, তারপরে মনে হয় আবার ফির ভাঙা শুরু হয়ে যায়। একটা বাড়ি ভাঙলে মনে করেন যে 50, 60, 70 হাজার টাকা এমনি খরচ হইতেছি। ঢুসমারা চরের মতো রংপুর বিভাগে ছোট বড় মিলিয়ে চরের সংখ্যা 6 শতাধিক, যেখানে বসবাস করেন অন্তত 4 লাখ পরিবার। দুর্গম যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সহ নানা সংকট নিয়ে বসবাস চরাঞ্চলের বাসিন্দাদের। কৃষিকাজী জীবিকা, তাতেও রয়েছে জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। এমন আছে নদী শুকিয়ে জায়গা, পানির অভাবে আবাদ হয় না। লোক হয়ে দিয়ে যাওয়ার আগে যাইতে অনেক সময় লাগে, এমন ওই যাইতে যাইতে কেউ অসুস্থ কারণে কেউ এই রাস্তার মধ্যেই মারা যায়। সরকারি একটা প্রতিষ্ঠান ছিল, এই নদী ভাঙনে ওরাও এখান থেকে চলে গেছে। গবেষকদের মতে দেশের সামগ্রিক উন্নয়নের ধারায় চরবাসীকে সম্পৃক্ত করতে হলে প্রয়োজন বিশেষ ও টেকসই পরিকল্পনা। প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি ছোট্ট পরিসরে একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন করে দেয়া যায়, যেখানে বিভিন্ন ধরনের সমস্যা তারা তাদেরকে জানাবে, সেই অর্গানাইজেশনের কাজ থাকবে সরাসরি গভর্নমেন্টের সাথে যোগাযোগ। তবে পল্লী উন্নয়ন একাডেমি বলছে চরের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চরে কোনো ডিলার ছিল না, আমরা চরে ঔষধ এবং যে বিভিন্ন ইনপুটের ডিলার এবং রিটেলার স্থাপন করার চেষ্টা করেছি, যাতে চরের মানুষ এই সুবিধাগুলো পায়। দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি দারিদ্র্যের হার কমলেও এখনও 24.3% চরবাসী দারিদ্র্যসীমা এবং 12.9% চরবাসী চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। চরাঞ্চলগুলোর বিশাল জনগোষ্ঠীর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি সহ নানা সংকট থাকলেও এই মুহূর্তে সবথেকে বড় সংকট নদী ভাঙন ও প্লাবন। প্রতি বছর এই ভাঙনের ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। স্থানীয়রা বলছেন, তিস্তা শাসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া না গেলে এই সংকট আরও বাড়বে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, লালমনিরহাট। দিনাজপুরের কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এমনকি পর্যাপ্ত টেকনিশিয়ান বা না থাকায় পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। 2021 সালে প্রয়োজনীয় জনবল ও সুযোগ সুবিধা ছাড়াই 50 শয্যায় উন্নীত করা হয়। এদিকে সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষকে বলছে সমস্যার বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও হয়নি কোনো সমাধান। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবিতে রিপোর্ট। বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা।
2021 সালে প্রয়োজনীয় জনবল ও সুযোগ সুবিধা ছাড়াই 50 শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। চিকিৎসকের 16টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন। একজন চিকিৎসক দিয়ে বহির্বিভাগে শত শত রোগীর সেবা দেওয়া হয়। পর্যাপ্ত নার্স থাকলেও নেই ক্লিনার, আয়া, এমনকি টেকনিশিয়ানেরও অভাব। পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতি থাকলেও হয় না প্রয়োজনীয় পরীক্ষা। বাইরের ক্লিনিকে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাতে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে অভিযোগ রোগীদের। ডাক্তার কম, দেখাতে একটু ঝামেলা হচ্ছে, ভিড় অনেক। ডাক্তার কম আছে, আর একটু হলে ভালো হয়। নার্স আমরা পর্যাপ্ত পরিমাণ আছি, ডক্টর এবং আয়া ক্লিনার আমাদের খুব কম। এই জন্য আমাদের এখানে কাজ করতে অনেক হিমশিম খাইতে হয়। এদিকে সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সমস্যার বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও হয়নি সমাধান। সর্বমোট মেডিকেল অফিসার 3 জন, এবং 3 জন মিলে আমাদের ইনডোর সামলাইতে হয়, প্লাস হচ্ছে আউটডোর সামলাইতে হয়, এমার্জেন্সি সামলাইতে হয়। সর্বমোট এই মিলিয়ে হচ্ছে 500-600 রোগী একজন ডাক্তারের পক্ষে সামলানো হচ্ছে খুবই কষ্টকর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিভিল সার্জন মহোদয়, প্লাস আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর, তাদেরকে সবাইকে জানানো হয়েছে। জানানোর পরও ওনারা বলতেছে যে এটা সময় সাপেক্ষ বিষয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন 400 থেকে 500 রোগী আউটডোরে চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, দিনাজপুর। রংপুরের পীরগাছায় জেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় হাত দিলেই খুলে যাচ্ছে ভবনটির পলেস্তারা। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, নির্মাণ সামগ্রী পরিবর্তন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়েছে। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। নাজুক ভবনের দেয়াল, হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে পলেস্তারা। চলতি বছরের জুনে রংপুরের পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রেটার বেঙ্গল কনস্ট্রাকশন। সম্প্রতি অভিযোগ ওঠে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই অনিয়ম করছে ঠিকাদার। ইটের গাঁথনি, সিমেন্ট লাগানো, অত হাত দিয়ে সব চাপ দিলে সব খুলে পড়ে। আজকে 2 মাসের প্লাস্টার যদি এখনই চাপ দিলে খুলে পড়ে, তাহলে এই বিল্ডিংটা কতদিন যাবে? গতদিন যে ফোয়া দিয়ে ঢালাইটা দিয়েছে, আজকে কিন্তু তার থেকে নিম্নমানের ফোয়া ব্যবহার করেছে, তখনই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে খোঁজ নিতে গেলে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। তবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নিম্নমানের সামগ্রীর পরিবর্তন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নতুন করে পিকেট তারা নিয়ে আসবে, পিকেট দেখব, এরপর সেটাকে ভাঙ্গা হবে। ভাঙ্গার পর তারা হচ্ছে মিক্সচার মেশিন এবং যথেষ্ট ম্যান পাওয়ার নিয়ে আসবে। আমি সাথে থেকে যতগুলো ঢালাই আছে এগুলো হচ্ছে করে দিব। পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 19 লাখ টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। নড়াইলে ভেজাল বিরোধী অভিযানে 2টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং একজনকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সদরের আউডিয়া মোড়ে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আরেক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে খাবার হোটেলকে 5,000 টাকা জরিমানা এবং বাবুর্চিকে 1 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিয়া তাসনিম। ধন্যবাদ আলিফ। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় জমি বিক্রি করলেই উৎসে কর হিসেবে প্রতি শতাংশে রাজস্ব দিতে হবে সর্বনিম্ন 25,000 টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন জমি ক্রেতা ও বিক্রেতারা। গত 2 মাসে দলিল রেজিস্ট্রেশন কমে এসেছে অর্ধেকে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে কর হার বাড়লেও রাজস্ব আয় কমেছে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। উৎসেকর বিধিমালা সংশোধন করে গত 24 জুন গেজেট প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন এই সংশোধনে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় জমি বিক্রি করলেই উৎসেকর হিসেবে বিক্রেতাকে দিতে হবে প্রতি শতাংশের মোট দামের 3% অথবা সর্বনিম্ন 25,000 টাকা। এক্ষেত্রে টাকার পরিমাণে যা বেশি তাই কার্যকর হবে। 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন জমির ক্রেতা বিক্রেতারা। জমি বেচাই না 24,000 আর ওমাক যদি দেওয়া খায় 25,000, এখন কি করবো? আমার জমির মূল্য দাঁড়াচ্ছে 8 লাখ টাকা। জমির গেইন ট্যাক্সে আসতেছে, আমার আয় করে আসতেছে 18 লাখ টাকা। তাইলে আমি এই জমিটা বেচবো কিভাবে? যারা কিনবে তারাও মনে করেন যে কিনতে পারতেছে না। জমির দামে 25,000, আবার সরকারকে 25,000 দেওয়া লাগে,
উভয়ের সমস্যা হচ্ছে। জমি যে টাকার আমি বিক্রি করলাম তার অর্ধেকেরও বেশি টাকা সরকারকে ট্যাক্স দিলাম। দলিল লেখকরা বলছেন 2012 সালে শুরু হওয়া রংপুর সিটি কর্পোরেশনের মূল শহর ছাড়া নগরীর 70% এলাকায় অনুন্নত, যেখানে 30 থেকে 50 হাজার টাকায় বিক্রি হয় বেশিরভাগ জমি। তাই নতুন এই সিদ্ধান্তের কারণে জমির রেজিস্ট্রেশন কমে এসেছে অর্ধেকে, ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদেরও। প্রতি শতকে সরকারকে দিতে হয় 25,000 টাকা। এই কারণে অনেক ক্রেতা বিক্রেতা কম, দলিল রেজিস্ট্রি হচ্ছে কম। যেখানে 100-150 দলিল হইতো সেখানে হচ্ছে 30-40টা দলিল। সংশ্লিষ্টরা বলছেন জাতীয় রাজস্ব বোর্ডের নতুন সিদ্ধান্তে কর হার বাড়লেও রাজস্ব আয় কমেছে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই 25,000 টাকা গেইন ট্যাক্স পরিশোধের জন্য তাদের কাছে এটা খুব বোঝা মনে হচ্ছে, যে কারণে আমাদের এই অফিসে কবলা দলিলের পরিমাণ অর্ধেকে নেমে আসছে। গভর্নমেন্ট যে বেশি মাত্রায় রাজস্ব পেত সেটা গভর্নমেন্ট রাজস্ব বঞ্চিত হচ্ছে। সিটি কর্পোরেশন এলাকার জমির দামের উপর নির্ভর করেই কর হার নির্ধারণ করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বাংলাবান্ধা স্থলবন্দরে কমছে পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি, তবে আলু, পাট, গার্মেন্টস, জুট সহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে নেপালে। চালুর 28 বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বন্দরটি। ব্যবসায়ীরা এমন দাবি করলেও দ্বিপাক্ষিক বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পঞ্চগড় থেকে সোহাগ হায়দারের রিপোর্ট। 1997 সালের 1 সেপ্টেম্বর নেপালের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। পরে ভারত ও ভুটানের সঙ্গে শুরু হয় দ্বিপাক্ষিক বাণিজ্য। পাথর আমদানি নির্ভর এই বন্দর দিয়ে বর্তমানে নেপাল সহ পার্শ্ববর্তী দেশে রপ্তানি হচ্ছে আলু, পাট, গার্মেন্টস, জুট সহ বাংলাদেশি নানা পণ্য। এতে বন্দর কেন্দ্রিক কর্মকাণ্ডে এসেছে গতি। যদিও ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টদের দাবি, নানা সীমাবদ্ধতায় চালুর 28 বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বন্দরটি। আগে বাংলাবান্ধাতে আলুর গাড়ি খুব কম ছিল, এখন মোটামুটি আলু অনেক গাড়ি আলুর ঢোকে। আগে শুধু পাথর যাতায়াত হতো, এখন আলু, পাট এগুলা, তারপরে ওয়ালটন, ইলেকট্রিক পণ্য, বিভিন্ন পণ্য এখান থেকে যাতায়াত হয়। নেপাল যাচ্ছে, ভুটান যাচ্ছে, ইন্ডিয়ার জেলা যত জেলা আছে ওইখানে যাচ্ছে। 1000 এই স্থলবন্দরের শ্রমিক আছে আমরা, মোটামুটি এখানে আগের তুলনায় কিছু কাজটা বৃদ্ধি হচ্ছে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। আগের থেকে মানে ইম্পোর্টের পাশাপাশি এক্সপোর্টটা বাড়ছে। এই পোর্টটাকে যদি আমাদের কর্তৃপক্ষরা যদি একটু সুনজর দেয় তাহলে হয়তো বা আমরা পোর্টের মানে যেটা হলো বাংলাদেশে একটা সবচেয়ে ভালো সুপার পোর্ট হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে গেল অর্থ বছর বাংলাবান্ধা দিয়ে আমদানি কমেছে প্রায় 2 লাখ মেট্রিক টন, তবে আলু, পাট সহ বিভিন্ন পণ্যের রপ্তানি বেড়েছে প্রায় 15 থেকে 20 হাজার মেট্রিক টন। আগের অর্থ বছরের তুলনায় আমাদের আমদানি প্রায় 2 লক্ষ মেট্রিক টন কমেছে, কিন্তু আসার কথা হচ্ছে রপ্তানি প্রায় 15 থেকে 20 হাজার মেট্রিক টন বেড়েছে। পাটের ব্যাপক চাহিদা রয়েছে নেপালে, এবং যে আলুটা এক্সপোর্ট হচ্ছে আমাদের বন্দর দিয়ে, এটা হলো স্টারিজ আলু, লাল আলু। এই লাল আলুটা আমাদের দেশের আলুটা নেপালে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। বন্দর তথ্য 2024-25 অর্থ বছরের শুরুতে ভারত ভুটানের মধ্যকার দ্বন্দ্বের কারণে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায় বাংলাবান্ধা স্থলবন্দরে। পরে সীমিত আকারে আমদানি শুরু হলেও নতুন করে ভারতের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের পাথরের দাম নিয়ে মতবিরোধ দেখা দেয় ভারতের পাথর আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বিদ্যালয়ের মাঠ নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের রেষারেষির বলি শিক্ষার্থীরা। গাজীপুরে খেলার মাঠ দখল করে চলছে মেলা আর লটারি বাণিজ্য, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এমনকি এর অনুমতি দিয়েছেন খোদ জিএমপি কমিশনার। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। বিদ্যালয়ের মাঠ থেকেও নেই, তাই বারান্দায় গাদাগাদি করে পিটি করছেন শিক্ষার্থীরা। এ দৃশ্য গাজীপুরের গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শুধু প্রাথমিক বিদ্যালয়ই নয়, মাঠ থেকে বঞ্চিত পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কারণ খেলার মাঠ দখল করে চলছে মেলা আর লটারি বাণিজ্যের রমরমা ব্যবসা। মানুষ আসে অনেক জায়গা থেকে, মেলা এই জায়গায় ঘুরে মানুষ, এই কারণে আমাদের খেলাটা আপাতত অবস্থা দখলে নেওয়ার মতোই তো অনেকটা, যে স্কুলে মাঠে তারা মেলা করে। আমরা চাই মেলাটা শীঘ্রই জায়গা, আমাদের মাঠ পুরো নতুন নতুন হয়ে যাক, যাতে আমরা খেলতে পারি। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এই ধরনের মেলা যেন এই মাঠের মধ্যে না হয়।
মেলা নিয়ে জেলা আর পুলিশ প্রশাসনের রেশারেশির ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন, মেলার আয়োজন কমিটি প্রথমে জেলা প্রশাসনের কাছে আবেদন করলে তার অনুমোদন দেয়নি। পরবর্তীতে মেট্রোপলিটন পুলিশের সহায়তায় শুরু হয় মাঠ দখলের এই জমকালো আয়োজন। অনুমোদন দেওয়ার ক্ষমতা স্কুল কর্তৃপক্ষের নেই। স্কুল কর্তৃপক্ষ আবেদন করলে শুধুমাত্র লিখতে পারে যে যথাযথ কর্তৃপক্ষ অনুমতি দিলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের কাছে আবেদন করার পর আমরা শুধু এইটুকু লিখছি, যথাযথ কর্তৃপক্ষ আবেদন করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। 200 ছাত্র, এখন ওদের তো আসলে খেলাধুলার জন্য মাঠ প্রয়োজন, কিন্তু আমরা আর অ্যাসেম্বলিও দরকার। অ্যাসেম্বলিটা হয় আগে তো আপনার মাঠে হইতো, আর এখন অ্যাসেম্বলি আমার করাইতে হয় বারান্দায়। ঘটনা এখানেই শেষ নয়। মেলা বন্ধ করতে এবার পাল্টা চিঠি দেয় জেলা প্রশাসন। উত্তরে জিএমপি জানায়, মেট্রোপলিটন এলাকার যে কোনো মেলার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শুধুমাত্র পুলিশ কমিশনারের। অবশ্য এ বিষয়ে গণমাধ্যমে কোনো ধরনের কথা বলতে রাজি হয়নি পুলিশ কমিশনার। তার নিজ বিভাগের চিঠির মতোই উত্তর আরেক কর্মকর্তার। স্থানীয় জনগণের অনুরোধের প্রেক্ষিতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইন মেনে এবং শর্ত সাপেক্ষে মেলাটির অনুমতি প্রদান করেছেন। আবার যদি স্থানীয় জনগণ এই বিষয়ে অভিযোগ করেন এবং বন্ধ করার জন্য অনুরোধ জানান, তাহলে কর্তৃপক্ষ অবশ্যই এটি বন্ধ করে দেবেন। গত 8 আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপী এই মেলার টিকিট কাউন্টার বসাতে ভেঙে ফেলা হয়েছে বিদ্যালয়ের সীমানা প্রাচীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। নারায়ণগঞ্জের নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন 3টি ভবনের বর্ধিত স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ফতুল্লার ভুইগর ও পূর্ব শান্তিধারা এলাকায় 3টি স্থানে এই অভিযান পরিচালনা করে রাজুক। অভিযানে নকশা বহির্ভূত স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। পরে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ 4টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত আলী সৈকত। জেলে বাওয়ালিদের কষ্টের দিন শেষ হলো। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে ছাড়পত্র নিয়ে কেউ সুন্দরবনে গেছেন মাছ ধরতে, কেউ কাঁকড়া ধরতে, কেউ বা গোলপাতা কাটতে নৌকা নিয়ে ছুটছেন। তাদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। তবে অভিযোগ, 3 মাসের নিষেধাজ্ঞায় পাননি সহায়তা। যদিও বিষয়টি অস্বীকার করেছেন মৎস্য কর্মকর্তা। জানান, সুন্দরবনের জেলেদের নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। নৌকা জাল নিয়ে প্রস্তুত জেলেরা। বন বিভাগ থেকে ছাড়পত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করছেন বাওয়ালি এবং মৌয়ালরা। উঠে গেছে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞাও। একমাত্র আয়ের উৎস সুন্দরবনে যাওয়ার 3 মাসের নিষেধাজ্ঞায় সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে জেলেদের। বেড়েছে ঋণের বোঝা, পাননি সরকারি সহায়তাও। এলাকায় যদি 10 জন খায় আর 50 জন না খেয়েই থাকে। আমাদের তো এছাড়া আর কোনো গতি নেই। সামনের যে বছরগুলো আছে আমরা দুনিয়ায় জীবন যাপন করার জন্য আমাদের পাস পারমিশন যেন বন্ধ না করা হয়। 3 মাস পরে পাওয়া দিয়েছে, আমরা খুব খুশি। মৎস্য কর্মকর্তা জানান, সরকারি সাহায্য না পাওয়ার বিষয়টি বন বিভাগ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মানবিক সহায়তা দিতে নেওয়া হয়েছে সব রকমের প্রস্তুতি। মৎস্যজীবীদেরকে তাদের ওখানে যে সমস্ত মৎস্যজীবী তারপর নির্ভর করে থাকে তাদের বিরুদ্ধে তাদেরকে এই মানবিক সহায়তা দেওয়া হবে। বন বিভাগের তথ্য অনুযায়ী সাতক্ষীরা রেঞ্জে 4টি স্টেশন থেকে 2900 বিএলসির ছাড়পত্র নিয়ে মাছ ধরতে যান 32,911 জেলে। কাঁকড়া ধরতে যান 44,350 জন। এছাড়া ভ্রমণের জন্য 91টি ইঞ্জিন চালিত ট্রলারে বিএলসিতে 45,539 জন দেশি এবং 70 বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন। সময় সংবাদ, সাতক্ষীরা। উজানের ঢলে প্লাবিত যশোরের শাসার বেশিরভাগ গ্রাম। ঘরবাড়ি সহ ফসলের ক্ষেত ও মাছের ঘের পানিতে তলিয়ে থাকায় দুর্ভোগে গ্রামবাসী। সীমান্তে ভারতীয় পানি আটকাতে স্লুইস গেট না থাকায় এ অবস্থা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করার আশ্বাস উপজেলা প্রশাসনের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। চারপাশে অথই পানি, ডুবে আছে ফসলি জমি, ঘরবাড়ি, পথঘাট। উজানের ঢলে প্লাবিত হয় যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার কয়েকটি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি দুরবস্থা কনেদা, ভবানীপুর, দাঁতখালী, রুদ্রপুর, গোগা, বিলপাড়া, বাহাদুরপুর ও বেনাপোলের। এ অবস্থা থেকে উত্তরণে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আমাদের স্কুলে পানি উঠে গেছে, আমরা যাতায়াত করতে পারছি না। চারিদিকে সব বুড়ে গেছে, সব ধান ফসল সব আবাদ সব শেষ হয়ে গেছে। এ পর্যন্ত আমরা কিছু পাইনি, আমরা রয়েছি খুব কষ্টের মধ্যে রয়েছি। ইন্ডিয়া থেকে যে পুটখালি ইউনিয়ন দিয়ে যে পানিটা ঢুকছে, এটা 12 একটা সুইচ গেট আছে, ওই সাইডটা আটকালি কিছুটা আমরা রক্ষা পাবো। যাতে না আসে পানিটা ভারত থেকে, এর একটা আমরা সমাধান চাই। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা। এ সময় ভারতে পানি আটকাতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। পানি বোর্ড এক্সিন মহোদয় এসেছিলেন, তিনি দেখে গিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে আগামী শুষ্ক মৌসুমে এখানে একটি স্লুইস গেট তারা নির্মাণ করে দিবে। শার্শা উপজেলায় 1000 হেক্টর কৃষি জমি প্লাবিত এবং 340 হেক্টর মৎস্য খামার ভেসে গেছে। সময় সংবাদ, বেনাপোল। ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদরের রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে মামাতো বোন সাউদার সঙ্গে পুকুরের পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় আয়েশা। পরে পুকুরে ভেসে উঠলে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 2য় বর্ষের ফর্ম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন 2য় বর্ষের শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। অতিরিক্ত ফি শিক্ষার্থীদের জন্য চরম আর্থিক চাপ সৃষ্টি করছে, যা শিক্ষা গ্রহণের পথে বাধা বলেও জানান শিক্ষার্থীরা। নীলফামারী ও সৈয়দপুর পৌরসভায় 3 দশক ধরে অবহেলায় চলছে বিশুদ্ধ পানি সরবরাহ। 25,000 পরিবারের মধ্যে গ্রাহক মাত্র 865 জন। পৌরবাসী জানান, পৌরসভার সরবরাহকৃত পানির চাপ না থাকায় 2 তলার বেশি ওপরে ওঠানো যায় না। এ কারণে বাধ্য হয়ে তারা গভীর নলকূপ স্থাপন করেছেন। তবে এ সমস্যার কোনো সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী পৌরসভার সামনে অযত্নে পড়ে আছে পানির পাইপ, বেশিরভাগে মরিচা ধরেছে। জেলার আরেক পৌরসভা সৈয়দপুরের পানির ট্যাঙ্ক নষ্ট হওয়ায় চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। 9টি গভীর নলকূপের পাম্প ঘরগুলো অরক্ষিত। দীর্ঘ 3 দশক ধরে অবহেলায় চলছে এই 2 পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ। মোট 25,000 পরিবারের মধ্যে নীলফামারী পৌরসভায় গ্রাহক 565 ও সৈয়দপুর পৌরসভায় গ্রাহক মাত্র 300। বাকিরা নিজ খরচে গভীর নলকূপ স্থাপন করে পানির চাহিদা মেটাচ্ছেন। পৌরবাসী জানান, সরবরাহকৃত পানির চাপ না থাকায় 2 তলার উপরে ওঠে না। তবে এই সমস্যার সমাধানের দাবি তাদের। 3 বার পানি দেয় আমাদেরকে, সকাল, দুপুর, সন্ধ্যায়। তো দেখা যাচ্ছে এটা আমাদের জন্য অপ্রতুল হয়। পাম্পটি দীর্ঘদিন পরে থাকার কারণে অকেজ হয়ে গেছে। পাম্প লাগাই গেছে, কিন্তু কখনো আমরা মনে করেন এটার পানি পাইনি সাপ্লাই। বিষয়টি স্বীকার করলেও কোনো সমাধান দিতে পারেননি কর্তৃপক্ষ। উল্টো লোকসানের অজুহাত। আমাদের লস আছে আর কি, আমরা হয়তো কাটিয়ে উঠবো আর কি চেষ্টা করছি। বর্তমান প্রশাসক মহোদয় খুব আমাদের পানি শাখার ব্যাপারে আন্তরিকভাবে বিভিন্ন মেইনটেন্যান্স এবং বিদ্যুৎ খরচ দিয়ে 15 লক্ষ বা তার অধিক টাকা ব্যয় হচ্ছে। সেখানে আমাদের ইনকাম হচ্ছে মাত্র 3.5 থেকে 3,60,000 টাকা। বিলটাও আবার ম্যাক্সিমাম বকেয়া থাকে, এই বিলটাও দিতে চায় না। কর্তৃপক্ষের তথ্য মতে 2টি পৌরসভার 3টি পানির ট্যাঙ্কের বেহাল দশা। এছাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না 5টি নলকূপ। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ মৎস্য অভয়াশ্রম থেকে সুফল মিলছে না, কারণ অবহেলা, সংরক্ষণ ও খননের অভাবকে সামনে আনছেন স্থানীয়রা। এতে বরাবরের মতো সরকারি মৎস্য চাষ প্রকল্পের অর্থ ভেস্তে যাওয়ার শঙ্কা তাদের। এদিকে প্রকল্প কমিটিকে দোষারোপ করে অর্থ সংকটের কথা বলছে জেলা মৎস্য বিভাগ। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। বর্ষা মৌসুমেও শুকিয়ে থাকে ঠাকুরগাঁয়ের অনেক নদীনালা, খালবিল ও জলাশয়। এ অবস্থায় দেশীয় প্রজাতি মাছের চাহিদা পূরণে নদী ও জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলার প্রকল্প হাতে নেয় জেলা মৎস্য বিভাগ। তবে এসব বেশিরভাগ অভয়াশ্রম শুধু নামেই সীমাবদ্ধ।
জেলা মৎস্য বিভাগের চলমান প্রকল্পের সদর উপজেলার বুড়িরবাঁধ, টাঙ্গন ও ভুল্লি নদী ঘুরে দেখা গেছে দু একটি বাঁশের খুঁটিয়ার সাইনবোর্ডেই সীমাবদ্ধ অভয়াশ্রম। নেই কোনো নির্দিষ্ট জলসীমা। খুশিমতো মাছ ধরছেন জেলে সহ স্থানীয়রা। রিং জালে আমি দেখছি মাছের পোনা পর্যন্ত রিং জালের মধ্যে আটকা পড়ে যায়। 2 বছরে কিন্তু সাইনবোর্ড বানানো হয়। এই একটা সাইনবোর্ড আছে, এটা বর্ষা আসলে ভাঙা যায়, টোকাই আছে, রাতে বেলা উঠাতে এখন নিয়ে চলে যায়। যদি এটা ভালো করে দেওয়া হইতো তাহলে ভালো হইতো। কর্তৃপক্ষের অবহেলা আর তদারকির অভাবে মৎস্য অভয়াশ্রমগুলো যেন চিহ্ন হারাতে বসেছে। এতে মাছ উৎপাদন ব্যাহতের পাশাপাশি ভেস্তে যাচ্ছে সরকারি অর্থ। কিভাবে উৎপাদন হবে, কিভাবে কি হবে না হবে, এগুলা কোনো পরিদর্শন চলে না। সরকারিভাবে আমাদের জন্য একটা উদ্যোগ ভালো হয়, যেন মাছটা বড় হয় আমরা ধরতে পারি। মাছের অভয়াশ্রম আসলে মাছের বংশ বিস্তারটা ধরে রাখার জন্য, তাহলে হয়তো আমরা উপকৃত হইতাম আর কি। সরকারিভাবে সেটা যেন ভালোভাবে উদ্যোগটা নেওয়া হয়। দায়িত্বে থাকা প্রকল্প কমিটির অবহেলা ও অর্থ সংকটের কথা জানিয়ে কার্যত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। বাজেট স্বল্পতা রয়েছে, আমরা প্রতি বছর এটা মেরামতের জন্য 40,000 টাকা পাই। তো এটা দিয়ে আমরা যে মেরামত করি, আগস্ট সেপ্টেম্বর মাসে যে ফ্লাশ ফ্লাড হয়, ওই ফ্লাশ ফ্লাডে অনেক ডালপালা বাঁশ বেসে যায়। জেলা মৎস্য বিভাগের তথ্য বলছে, জেলার 5টি উপজেলায় নদীনালা ও জলাশয়ে 9টি অভয়াশ্রম রয়েছে, যা প্রতি বছর সরকারি প্রকল্পের মাধ্যমে রক্ষণাবেক্ষণের কাজ করছে মৎস্য বিভাগ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। অধিকৃত পশ্চিম তীরে তীব্র পানি সংকটে ভুগছেন ফিলিস্তিনিরা। স্থানীয়দের অভিযোগ, দখলদাররা বারবার পানি সরবরাহ লাইন ভেঙে দিচ্ছে, দখল করছে প্রাকৃতিক ঝর্ণা। এতে শুকিয়ে গেছে খালবিল। বাধ্য হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বোতলে পানি সংগ্রহ করতে হচ্ছে ফিলিস্তিনিদের। গাজায় ইসরায়েলের অমানবিক আগ্রাসনের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে দখলদারদের নিষ্ঠুরতা। বসতি স্থাপনকারীরা পানি সরবরাহের সব ধরনের ব্যবস্থা প্রায় অচল করে রেখেছে। ধীরে ধীরে তীব্র আকার ধারণ করছে পানি সংকট। অঞ্চলটির আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। রামাল্লার কাছে আইন সামিয়া কূপে প্রবেশ করে তা নষ্ট করে যায় বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনের রামাল্লায় পানি আনতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে নারী ও শিশুরা। বোতল গ্যালনে করে ভরে নিতে হচ্ছে ঝর্ণার পানি। বসতবাড়িতে পানি সরবরাহ সপ্তাহে মাত্র 2 দিন আসে, তাও আবার অনিশ্চিত। হেব্রনের কাছে আল খায়ের গ্রামে ফিলিস্তিনিদের পানির ট্যাঙ্কের চারপাশে অবস্থান নেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একাধিকবার মেরামতের পরও পাইপ ও পাম্প ভেঙে পড়ায় ঘন্টার পর ঘন্টা পানিবিহীন কাটাতে হয় স্থানীয়দের। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পানির সব পাইপ ভেঙে দিয়েছে। আমরা বহুবার মেরামত করার চেষ্টা করছি, কিন্তু ওরা আবারও নষ্ট করে দেয়। পানির চাপ বন্ধ হয়ে কূপও বন্ধ হয়ে যায়, আর কূপ বন্ধ হয়ে গেলে সেটি বড় সমস্যা। জর্ডান উপত্যকার বারদালা গ্রামে শুকিয়ে গেছে খাবার পানির ট্যাঙ্ক। স্থানীয় সমিতির প্রধান জানান, এটি আর শুধু প্রাকৃতিক সংকট নয়, বরং পরিকল্পিতভাবে পানি কমিয়ে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কৌশল। শুকিয়ে যাচ্ছে খামার, পশুর খাবারের ঘাসও নেই। আইন আল আউজার খালও এখন শুকনো। আগে নদীর মতো প্রবাহ থাকলেও বসতি স্থাপনকারীরা পানি ঘুরিয়ে নেওয়ায় এক ফোঁটাও নেই। গ্রামবাসী জানান, একসময় এই ঝর্ণায় জীবন দিত স্থানীয়দের, অথচ এখন এই ঝর্ণায় বসতি স্থাপনকারীদের আনন্দে স্নান করতে দেখা যায়। মানবাধিকার সংগঠন বেতসেলেমের মতে, বসতি স্থাপনকারীদের খামারে পানির প্রাচুর্য থাকলেও ফিলিস্তিনিরা পানির জন্য হাহাকার করছে। জাতিসংঘ বলছে, বছরের প্রথম 6 মাসেই পানি অবকাঠামোতে 62 বার হামলা চালিয়েছে বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের অভিযোগ, পানির ওপর এ নিয়ন্ত্রণ ভূমি দখলের আরেকটি কৌশল। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পবিত্র আল আকসা মসজিদ ধ্বংস করতে নতুন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের জেরুজালেম কর্তৃপক্ষ অভিযোগ করেছে, মসজিদটির খুব কাছেই অবৈধ খনন কার্যক্রম চালাচ্ছে দখলদার বাহিনী। এতে উমাইয়া যুগের ইসলামী নিদর্শনগুলো ধ্বংসের পাশাপাশি তথ্য বিকৃতের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পবিত্র আল আকসা মসজিদের ঐতিহাসিক পরিচয় মুছে দিতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েল। মসজিদটির নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ইসলামী নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল, এমন অভিযোগ করেছে ফিলিস্তিনের জেরুজালেম কর্তৃপক্ষ। ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী এই স্পর্শকাতর স্থানে অবৈধ খনন কার্যক্রম চালাচ্ছে।
ফিলিস্তিন প্রশাসনের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, উমাইয়া যুগের ইসলামী নিদর্শনগুলো উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করছে ইসরায়েল, যেগুলো মুসলমানদের এই স্থাপনার বৈধ মালিকানা প্রমাণ করে। ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংস করার মাধ্যমে আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার পাশাপাশি তথাকথিত টেম্পল মাউন্ট দাবির পক্ষে তথ্য বিকৃত করার চেষ্টা করছে জায়নবাদীরা। জেরুজালেমের গভর্নরেট আরও জানিয়েছে, এই খনন কাজ গোপনে করা হচ্ছে, যা আন্তর্জাতিক তদারকির বাইরে এবং আল আকসা মসজিদের ভিত্তি ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। যদিও গভর্নরেট ইসরায়েলের খনন কার্যক্রমে সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি, তবে অভিযোগ রয়েছে ইসরায়েল বহু বছর ধরে আল আকসা মসজিদের নিচে সুড়ঙ্গ খনন করছে। এর সবই পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণ পরিকল্পনার অংশ। আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান, তবে ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে ডাকে। তাদের দাবি, প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। 1980 সালে তেল আবিবের সাথে পুরো জেরুজালেম শহরকে যুক্ত করলেও তাতে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে আবারও রাস্তায় নেমেছেন শত শত শিক্ষার্থী। দমন-পীড়নের শঙ্কা থাকলেও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। মাকাসার, জোগজাকার্তা আর লাম্পুং শহরে সোমবার ভিড় জমান হাজারো শিক্ষার্থী ও নাগরিক সমাজের সদস্যরা। ব্যানার প্ল্যাকার্ড হাতে পুলিশের সংস্কারের দাবি জানান তারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর আশ্বাসেও সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইন প্রণেতাদের বাড়তি সুযোগ সুবিধা কমালেও মূল দাবি পূরণ হয়নি। এদিন নিহতদের স্মরণে সমাবেশ করে সরকারের কাছে সম্পদ বাজেয়াপ্ত বিল সহ বিভিন্ন সংস্কারের দাবি তোলেন শিক্ষার্থীরা। ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের জেরেই চীন ও ভারতের সম্পর্ক জোরদার হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সাংহাই সম্মেলনের ফাঁকে মোদি, শি ও পুতিনের খোশ গল্পের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আর এই তিন দেশের নেতৃত্বে নতুন জোটের সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রতিদ্বন্দ্বী চীনের প্রেসিডেন্টের সাথে খোশ গল্পে মেতে আছেন ভারতের প্রধানমন্ত্রী। সে সময় তাদের মাঝে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ইন্টারনেট জুড়ে ভেসে বেড়াচ্ছে এমন একটি ভিডিও, আর তাতে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। শি জিনপিং, নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের এই ভিডিও দেখে অনুমান করা যায় এই তিন রাষ্ট্রপ্রধানের মধ্যে নতুন এক ঐক্য তৈরি হচ্ছে। পাশাপাশি নতুন বার্তা দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রতি। নতুন জোট যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না, কারণ নয়াদিল্লিকে বেজিংয়ের আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে কয়েক দশক ধরে কঠোর পরিশ্রম করেছে ওয়াশিংটন। এছাড়া দেশ দুটির মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন। তাতে সমস্যায় পড়ে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। বিশেষ করে ভারতের উপর আরোপ করা হয় অতিরিক্ত 50% শুল্ক, আর এতে ফাটল ধরে নয়াদিল্লি ওয়াশিংটনের বন্ধুত্বে। ট্রাম্পের শুল্ক আরোপ তোয়াক্কা না করেই রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক উন্নয়নের প্রতি মনোযোগ দেয় ভারত। বিশ্লেষকরা মনে করছেন নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যকার সম্পর্ক উন্নয়নের পেছনে ট্রাম্পের অবদান সবচেয়ে বেশি। তার সিদ্ধান্তের কারণেই শি ও মোদি এত সহজেই এতটা কাছাকাছি আসতে পেরেছেন। পাশাপাশি নতুন একটি শক্তিশালী জোট তৈরি হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ট্রাম্পের শুল্ক নীতির কারণে মেক্সিকোর সীমান্ত শহরে চাকরি হারাচ্ছে হাজার হাজার কর্মী। বাড়তি মজুরি, রাজনৈতিক সংস্কার আর মার্কিন শুল্ক সব মিলিয়ে শহরটির শিল্প খাত পড়েছে এখন মারাত্মক সংকটে। চলতি বছর জুন পর্যন্ত চাকরি হারিয়েছে প্রায় 14,000 কর্মী।
মেক্সিকোর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত দেশটির সীমান্ত শহর সিউদাদ হুয়ারেজ, যেখানে কারখানা শিল্প শহরের মোট চাকরির প্রায় 60% যোগান দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির প্রভাব পড়েছে শহরটির শিল্প কারখানাগুলোতে। ইস্পাত, অ্যালুমিনিয়াম, টেক্সটাইল ও গাড়ি শিল্পের ওপর শুল্ক আরোপের অনেক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কারখানা কর্মী ছাঁটাই করেছে, আর কিছু কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি মরার ওপর খাড়ার ঘা হয়ে আছে মজুরি বৃদ্ধি এবং বিনিয়োগ কমে যাওয়া। 2019 সালের পর থেকে উত্তর মেক্সিকোয় ন্যূনতম মজুরি 137% বেড়েছে। এর ফলে বেড়েছে উৎপাদন ব্যয়। অন্যদিকে বিচার বিভাগীয় সংস্কার নিয়ে আস্থা হারায় বিদেশি বিনিয়োগকারীরা। মেক্সিকোর জাতীয় পরিসংখ্যান ও ভূগোল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল 2 বছরে হুয়ারেজ শহরে চাকরি হারিয়েছে 64,000 কর্মী, যেখানে চলতি বছর 6 মাসেই চাকরি হারিয়েছে প্রায় 14,000। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। কলকাতায় তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ক্ষমতাসীন বিজেপির নির্দেশেই এ কাজ করেছে সেনারা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে কলকাতার মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের মঞ্চ ভেঙে ফেলে সেনা সদস্যরা। খবর পেয়ে সরাসরি ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তাকে দেখে সেনারা দ্রুত এলাকা ছেড়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে, মাত্র 2 দিনের অনুমতি পেলেও মাত্র 1 মাস ধরে কর্মসূচি চলায় মঞ্চ সরানো হয়েছে। মমতা অভিযোগ করে বলেন, বিজেপির নির্দেশেই সেনারা এমন পদক্ষেপ নিয়েছে। অনুমতি নিয়েই কর্মসূচি চলছিল দাবি করে তিনি আরো বলেন, নেতাকর্মীদের না জানিয়েই মঞ্চ ভাঙা হয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর নির্যাতনের প্রতিবাদে 27 আগস্ট থেকে বাংলা ভাষার মর্যাদার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। মঞ্চ ভাঙার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যে 2 ঘন্টার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন মমতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজের খবর। দ্বিতীয় টি-20তেও দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল লাল সবুজ। প্রথমে ব্যাট করে মাত্র 103 রানেই গুটিয়ে যায় ডাচরা। জবাবে 41 বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। মঞ্চটা এশিয়া কাপের প্রস্তুতির। 1 ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ড সিরিজ জয় করে নিয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচও পেয়েছে বড় জয়। তবে প্রশ্ন এক জায়গায়, এই জয় কি এশিয়া কাপে আদৌ কোনো ভূমিকা রাখতে পারবে? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিততেও হোম অ্যাডভান্টেজ নিতে হলো বাংলাদেশকে। বিষয়টি স্বীকার করলেও এশিয়া কাপের আগে ব্যাটারদের ম্যাচ প্রস্তুতি কম হওয়া নিয়ে আবারও মুখে কুলু পাটলেন তানজিদ তামিম। এমন ম্যাচে যখন ব্যাটিং করে নিজেদের শক্তিমত্তা যাচাই করা যেত পুরো দমে, সেখানে টস জিতে ফিল্ডিং নেয়ার বিষয়টি ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিলেন এই বাঁহাতি ক্রিকেটার। তবে অনুশীলন ক্যাম্পে দারুণ প্রস্তুতি হয়ে গেছে বলে মনে করেন তানজিদ। হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়, আর প্রথমে উইকেট যেরকম থাকে, আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে, তো পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য। তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল, হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও, কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা। তো আমার মনে হয় যে এটা কোচ, ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে। যেহেতু আমরা ফিল্ডিং নিছি কেন, এটা ক্যাপ্টেন, কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আর সব ম্যাচই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ। এখানে কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নাই, এখানে সব টিমের সমান টি-20তে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সেই উইন হবে। তো আমার মতে যে
সামনে যে ম্যাচটা আছে, কারণ সামনে আমাদের এশিয়া কাপ, প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াসলি আমরা ভালো খেলতেছি, যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে। টস নিয়ে এত আলোচনার মধ্যে অবশ্য গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করে গেলেন তানজিদ তামিম। জুনিয়রের মতে এশিয়া কাপের প্রস্তুতি যথেষ্টই হয়েছে অনুশীলন ক্যাম্পে, তাই ম্যাচে আলাদা করে ব্যাটিং না পেলেও সমস্যা হবে না কারোই। তাহলে এখন প্রশ্ন, অনুশীলনেই যদি সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া যায় তাহলে এত অর্থ খরচ করে নেদারল্যান্ড সিরিজের প্রয়োজনীয়তা কি? সিরিজ শুরুর আগে আমরা লম্বা একটা সময় পাইছিলাম, সেখানে ফিটনেস থেকে শুরু করে আমরা এই সিরিজ আগেও আমরা অনেক দিন সিলেটে প্র্যাকটিস করছি। সিলেটের উইকেটে আমরা জানি সবাই কেমন, অনেক ভালো উইকেটে আমরা প্র্যাকটিস করতে পারছি। তো আমরা যেভাবে খেলতেছি, আমাদের যে প্ল্যানে আমরা এগোচ্ছি, যে যাতে আমাদের সবার উইনিং কম্বিনেশনটা ঠিক থাকে এবং সবাই সবার পারফর্মটা করতে পারে। তো উইকেট যেমনই হোক না কেন, আমরা অ্যাকর্ডিং দ্য উইকেট খেলতেছি কিনা, কারণ ওইখানেও উইকেট যে কোনো কিছু হতে পারে, এটা নিয়ে আমরা বলতে পারবো না, এটার উপর আমাদের কোনো হাত নেই। তো আমাদের যেরকম সিচুয়েশন আসবে, সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করবো, জাস্ট এই জিনিসটা সবাই ট্রাই করতেছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশি ব্যাটারদের হাতে শক্তি কম, মানতে নারাজ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। বড় শটের জন্য মাইন্ডসেট সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। একবার আত্মবিশ্বাস পেলেই ধারাবাহিকভাবে লম্বা শট খেলতে পারবে টাইগার ব্যাটাররা, বিশ্বাস জুলিয়ানের। এদিকে জুলিয়ান উডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি, তবে পরবর্তীতে প্রয়োজন হলে উডের সঙ্গে কাজ করবে ক্রিকেট বোর্ড। ব্যাটারদের বিধ্বংসী ইনিংসের কারণে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে টি-20 ফরম্যাট। এই সংস্করণে বড় শট খেলায় 200 রানের বেশি রান হচ্ছে অহরহ। তবে এখানেই ব্যতিক্রমী বাংলাদেশি ক্রিকেটাররা। ধারাবাহিকভাবে ব্যাট চালানোর পরিবর্তে অনেকটাই মেরে ক্রিকেট খেলে টাইগাররা। 150 রানের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকতে অভ্যস্ত হয়ে গেছে তারা। বর্তমান আগ্রাসী ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশে নতুন পাওয়ার হিটিং কোচ যুক্ত করেছে বিসিবি। ব্যাটারদের বড় শটে পারদর্শী করতেই উড়িয়ে আনা হয়েছে এই ইংলিশম্যানকে। লিটন, জাকের, শান্তদের নিয়ে কাজ করে যাচ্ছেন উড, যার প্রতিফলন দেখা গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে। শারীরিক গঠনে অন্যদের তুলনায় পিছিয়ে থাকায় ব্যাট বলের টাইমিং বাংলাদেশি ব্যাটারদের জরুরি বলে মনে করেন তিনি। বাংলাদেশে এসে 1 মাসের বেশি ব্যাটারদের ব্যাটের শক্তি বাড়াতে কাজ করে যাচ্ছেন উড। অভিনব কায়দায় ক্রিকেটারদের প্রশিক্ষণ দিতে দেখা গেছে এই কোচকে। শুধু জাতীয় দলই নয়, কাজ করেছেন জাতীয় নারী দল এবং বয়সভিত্তিক দল নিয়েও। এতদিনের বিশ্লেষণে বাংলাদেশি ব্যাটারদের ক্যালোরি নিয়ে সন্তুষ্ট জুলিয়ান। এদিকে জুলিয়ান উডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি, তবে পরবর্তীতে প্রয়োজন হলে উডকে নিয়ে কাজ করবে ক্রিকেট বোর্ড। ওকে 3 সেপ্টেম্বর পর্যন্ত ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য, এবং এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করবো। কারণ এই ধরনের একটা কোচকে কিন্তু বছর মতো রাখার মতো বিষয়টা না। আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে, এখন আছে সালাউদ্দিন দেখছে, ফিল সিমন্সও দেখছে, প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন। বাট পাওয়ার হিটিং কোচ আমার মনে হয় না আমাদের সারা বছর ধরে রাখার এই মুহূর্তে প্রয়োজন আছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এসএ-20 2026-এর নিলাম তালিকায় সাকিব আল হাসান সহ 14 বাংলাদেশি ক্রিকেটারের নাম। জিমি অ্যান্ডারসন ছাড়াও ড্রাফট তালিকায় বিদেশিদের সংখ্যাটা মোট 241। এছাড়াও প্রোটিয়া ক্রিকেটার আছে 300। 9 সেপ্টেম্বর হবে চূড়ান্ত অকশন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকান এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখনও কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পায়নি। দেশের ক্রিকেটে অবাঞ্ছিত হওয়া সাকিব আল হাসানের জন্য মন্দের ভালো ফ্র্যাঞ্চাইজি লিগ। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন, ঝামেলা নেই ক্রিকেট বোর্ডের এনওসির। কখনো ক্যারিবিয়ান দ্বীপ, কখনো মার্কিন মুলুক। নিজেকে ক্রিকেটে রাখতে সর্বোচ্চ চেষ্টা মিস্টার 75-এর। এবার তার অভিষেক হতে পারে আরেকটা নতুন লিগে। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখার সম্ভাবনা তৈরি হলো এসএ-টি20-র মঞ্চে। পরের মৌসুমকে সামনে রেখে আগ্রহী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকান এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যেখানে সাকিব সহ নাম আছে 14 বাংলাদেশের। প্রাথমিকভাবে আরও বেশি খেলোয়াড় আগ্রহ দেখালেও কাটছাট করে চূড়ান্ত তালিকায় এই 14 জন। 9 সেপ্টেম্বরের নিলামে এই 14 বাংলাদেশি সহ মোট 241 বিদেশি ক্রিকেটারের নাম উঠবে। তালিকায় চমক জাগানো নাম জিমি অ্যান্ডারসনের।
টেস্ট ক্রিকেটের এই কিংবদন্তি পেসার যদি সুযোগ পায় তাহলে টি-20তে তার প্রত্যাবর্তনটা হবে দীর্ঘ 11 বছর পর। 43 বছর বয়সী এই পেসার ছাড়াও আছে 96 ইংলিশ ক্রিকেটারের নাম। নিলামে উঠবে 2 অস্ট্রেলিয়ানও, আছে নেপালের ক্রিকেটার। তবে ফরেন ক্রিকেটারের জন্য স্লট খালি মাত্র 25টি। সবচেয়ে বেশি প্রিটোরিয়া ক্যাপিটালস 5 বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। এছাড়া ওভারসিজ ক্রিকেটারের জন্য কেপটাউনের জায়গা খালি 4টি। অর্থাৎ এই ভিড়ের মাঝে বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এর আগেও নিলামে নাম জমা দিলেও দলে ভেড়ায়নি কেউ। তাই এসএ টি-20তে বাংলাদেশি হিসেবে এখনও অভিষেকের অপেক্ষা শেষ হয়নি। যদিও একমাত্র আশার আলো সাকিব আল হাসান। গোটা টুর্নামেন্টে তার অ্যাভেলেবিলিটি আর অভিজ্ঞতা দেবে বাড়তি অ্যাডভান্টেজ। আগামী বছরের 1 জানুয়ারি শুরু হবে এই টি-20 টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচে হামজাকে ছাড়াই পরিকল্পনা সাজিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরা। দলে তার অন্তর্ভুক্তি নিয়ে জটিলতা কাটেনি এখনও। হামজার ক্লাব ও তার সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও সবুজ সংকেত মেলেনি। এদিকে হামজার অনুপস্থিতি দলের জন্য ভোগান্তির কারণ হবে বলে মনে করেন তপু বর্মন। নেপালের মাটিতে তাদের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে বলেও মত তার। অবসান হলো জাতীয় দলের ক্যাম্প নিয়ে চলা লুকোচুরি। বসুন্ধরা কিংসের ফুটবলারদের সঙ্গে নিয়ে এবার প্র্যাকটিস সারল বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য সেট লাল সবুজের সব স্ট্র্যাটেজি। কিংসের ফুটবলাররা দেরি করে ক্যাম্পে যোগ দিলেও তাতে ভ্রুক্ষেপ নেই কোচ হাভিয়ের কাব্রেরার। তাদের নিয়ে সন্তুষ্ট স্প্যানিশ বস। কিন্তু এই 2 ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে নিয়ে কোচের পরিকল্পনাটা কি? দীর্ঘদিন ধরে গুঞ্জন, নেপালের বিপক্ষে 2 ম্যাচের জন্য পাওয়া যাবে হামজা চৌধুরীকে। ক্লাবের কাছে বেশ কিছুদিন আগেই হামজাকে পেতে যোগাযোগ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজাও নাকি দলে যোগ দিতে আছেন মুখিয়ে। তবুও এখনও ধোঁয়াশা হামজার অন্তর্ভুক্তি নিয়ে। দুপক্ষ রাজি হলেও হামজাকে পাওয়া নিয়ে জটিলতা কোথায় তার সদুত্তর মেলেনি টিম ম্যানেজারের কাছ থেকে। হামজাকে নিয়ে কেনই বা এত লুকোচুরি? এই লেস্টার সিটি তারকাকে ছাড়াই পরিকল্পনা করেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরা। জিততে চান হামজাকে ছাড়াই। আমাদের দল প্রস্তুত আছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না। এই দল নিয়ে আমরা মাঠে নামবো। হামজাকে পাওয়ার বিষয়টা ম্যানেজমেন্ট জানে, আমি এই ব্যাপারে বলতে পারছি না। নেপালের বিপক্ষে ম্যাচ দুটো কঠিন হবে, তবে আমার বিশ্বাস এই দল নিয়ে আমরা জিতবো। কিংসের ফুটবলাররা অনুশীলনে ছিল, তাদের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না। লাস্ট টেক্সটে যে কথা হয়েছে সেখানে বলা হচ্ছে যে হামজা বলতেছে যে আমার এজেন্ট যে আছে সে ট্রাই করতেছে তুমি ফরওয়ার্ড করছো কি না। তো আমি বলছি যে অফিস থেকে ফরওয়ার্ড করা হয়েছে, তুমি যদি চাও আমি ফরওয়ার্ড করব। এদিকে হামজার উপস্থিতি দলকে করে উদ্দীপ্ত। তার কাছ থেকে ভালো খেলার উৎসাহ পান ফুটবলাররা। তাই এই লেস্টার তারকার অনুপস্থিতির শঙ্কা ভাবাচ্ছে তপু বর্মনকে। তবে নেপালের ভিন্ন কন্ডিশন আর মাঠ জটিলতা নিয়ে চিন্তায় আছেন এই কিংস ফুটবলার। নেপালের বিপক্ষে ম্যাচ কঠিন হবে বলে মন্তব্য তার। হামজাকে দিয়ে সবকিছু শুরু করি এবং আমরা তাকে ফলো করি, তো ডেফিনেটলি এটা আমাদের জন্য খুবই পজিটিভ হইতো যদি সে আমাদের সাথে থাকতো। উইদাউট হামজা আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু আমরা মানায় নেওয়ার চেষ্টা করবে। ওইখানে কিন্তু আমাদের আমি মনে করি যে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমরা এই দলটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমরা ওইখানে যে জয় নিয়ে ফিরতে পারবো দেশে। আমরা যদি সেখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসি, ডেফিনেটলি আমাদের কিন্তু মেন্টালিটি বলেন এবং আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার বলেন, আমরা কিন্তু অনেকটাই কনফিডেন্ট থাকবো। আগামী 3 সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজ বাহিনী। এর আগে ফর্টিস এফসির বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে হাভিয়ের কাব্রেরার শিষ্যরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা বাফুফে কম্পিটিশনস কমিটির। স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বেষ্টনী, টিকিট চেকিংয়ে দর্শকদের ভোগান্তি কমাতেও কাজ চালিয়ে যাচ্ছে ফেডারেশন। ব্রডকাস্ট, টিকিটিং, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য পার্টনার পেতে বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। হামজা, সুমিত, ফাহমিদুল অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলে বইছে বসন্তের হাওয়া। জুনে সিঙ্গাপুর ম্যাচে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সিঙ্গাপুর কিংবা ভুটানের বিপক্ষে গেট ভেঙে স্টেডিয়ামে ঢোকা, বিশৃঙ্খলা, লম্বা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহানো, অনলাইন টিকিট নিয়ে জটিলতা আর অব্যবস্থাপনায় ঠাসা ম্যাচ দেখতে এসে বিপাকে পড়তে হয় দর্শকদের। এ যেন এক কথায় মধুর বিড়ম্বনা।
এবার ঘরের মাঠে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচে সেসব বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনা দূর করতে আগে থেকেই কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ব্রডকাস্ট, টিকেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট সহ ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনে পার্টনারশিপের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। যাচাই বাছাই সম্পন্ন করে আগামী সপ্তাহের মধ্যে তা চূড়ান্ত করার পরিকল্পনা ফেডারেশন কর্তাদের। যারা ইন্টারেস্টেড হসপিটালিটি নিয়ে, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, সিকিউরিটি নিয়ে ওনারা বিড করবে আগে গতবারের মতো। আমরা আবার স্ক্রুটিনি করব। আমাদের যে ব্যর্থতাগুলি গতবার ছিল, সিকিউরিটি হ্যাজার্ড, সিকিউরিটি ম্যান পাওয়ার এনাফ ছিল না, বা ফুড বা বেভারেজ নিয়ে যে ঝামেলাগুলি ছিল ওগুলিকে ওভারকাম করার জন্য আমরা একটু আগে কাজ শুরু করছি। আমরা আগামী সোমবারে সব জমা নিব। নেক্সট উইকে স্ক্রুটিনি করে সবাইকে ডেকে সবার সাথে কথা বলে নেক্সট উইকের ভিতরে একটা ডিসিশন দিয়ে দিব। আমাদের ইচ্ছে হলো 23-24 তারিখ সেপ্টেম্বর ভিতরে টিকিটের অফিসিয়াল লঞ্চ করে দেওয়ার জন্য। তবে গেলবারের হট্টগোল আর বিশৃঙ্খলা এড়াতে এবার বাড়তি নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনে আলোচনা চলছে বলে জানান কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। শুধু তাই নয়, স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বেষ্টনী, টিকিট চেকিং এ দর্শকদের ভোগান্তি কমাতেও কাজ চালিয়ে যাচ্ছে কম্পিটিশনস কমিটি। আমরা সেনা মোতায়েন চাই, ওনাদের সাপোর্ট চাই। যদি ওরা স্ট্রাইক ফোর্স হিসেবে থাকে বা ওরা যদি পেরিমিটার ফোর্সেও থাকে, এটা ওনারা বেস্ট জানবে ওনারা কি ক্যাপাসিটিতে আসবে। আমরাও চেষ্টা করতেছি কীভাবে প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যায়। আমরা কথা বলেছি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে যারা অতীতে করেছিল, ওদের সাথে মত বিনিময় করে দেখেছি যে এখানে একটা প্ল্যাটফর্ম করা যায়। যদি ইটের প্ল্যাটফর্ম করা যায়, এখানে বাসটা ওখানে গাড়ানো হবে, উইথ অ্যাক্সেসিবিলিটি যদি আনতে পারি, স্ক্যান সিস্টেমে করতে হবে। আমরা খালি দর্শকদেরকে বলবো, জানাবো একটু আমাদেরকে সময় দিতে। আর আমরা কিন্তু গেট খুলে দিব 4 ঘন্টা আগে। সো দর্শকরা যদি 4 ঘন্টা আগে আসে, ইজিলি সবাই খেলার শুরু হওয়ার আগে কিন্তু প্রবেশ করতে পারবে মাঠে। এদিকে চায়নার একটি দলের সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী দল। এর আগে জাতীয় স্টেডিয়ামের বাকি থাকা কাজ শেষ করার পরিকল্পনা কম্পিটিশনস কমিটির। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। 3রা সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সতর্ক কোচ সাইফুল বারী টিটু। ভিয়েতনামের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো ম্যাচ দেখে খুঁজে বের করার চেষ্টা করেছেন কোচিং স্টাফ। অনুশীলনের দ্বিতীয় দিনে গোলরক্ষকদের উপর দেয়া হয় বাড়তি গুরুত্ব। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয় আত্মবিশ্বাসী ফুটবলাররা। নারী ফুটবলে জাতীয় দল ও অনূর্ধ্ব 20 পর্যায়ে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে তহুরা, সাগরিকারা। এবার ছেলেদের অনূর্ধ্ব 23 দলের সামনে চ্যালেঞ্জ আফিদাদের দেখানো পথে প্রথমবারের মতো অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। 2026 সালে সৌদি আরবে হবে মূল পর্বের খেলা। তার আগে পাড়ি দিতে হবে বাছাইয়ের কঠিন পথ। 3রা সেপ্টেম্বর অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই অভিযানে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে মোরসালিনরা। এবারের দলে জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে আছেন প্রবাসী জায়ান, তানিলরা। দেশে ও বাহরাইন মিলিয়ে প্রায় 1 মাস ক্যাম্প করেছে সাইফুল বারী টিটুর দল। এর মধ্যে বাহরাইনে 2 সপ্তাহের ক্যাম্পের পাশাপাশি 2টি প্রস্তুতি ম্যাচও খেলেছে যুবারা। যদিও 2 ম্যাচেই হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে ভিয়েতনাম। খেলাও হবে তাদের মাঠে। ম্যাচ সামনে রেখে দ্বিতীয় দিনের অনুশীলনে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলোতে জোর দিয়েছেন কোচ। ভিয়েতনামের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করতে তাদের ম্যাচ নিয়ে অ্যানালিসিস করেছেন কোচিং স্টাফ। প্রতিপক্ষ কঠিন হলেও আত্মবিশ্বাসী কোচ ও ফুটবলাররা। এদিন বাড়তি গুরুত্ব দেওয়া হয় গোলরক্ষকদের ওপর। আমরা অনেক ভালো সেশন করছি, সো আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি। ভিয়েতনামের এগেনস্টে যে সকল ট্যাকটিক্স নিয়ে কাজ করব, আমরা মাঠে ওগুলো নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ ছেলেরা ট্যাকটিক্যালি অনেক ভালো একটা অবস্থার মধ্যে আছে এবং আমরা আশা করছি আগামী 3 তারিখ ম্যাচে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে 6 সেপ্টেম্বর ইয়েমেন ও 9 সেপ্টেম্বর শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কন্ডিশন অনেকটাই বাংলাদেশের সঙ্গে মিল থাকায় আত্মবিশ্বাসী পুরো দল। পারভিন আক্তার, সময় সংবাদ। দায়িত্ব নেয়ার 3 ম্যাচ পরই বরখাস্ত হলেন বায়ার লেভারকুসেনের কোচ এরিক টেন হ্যাগ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। শাবি আলোনসোর পর গেল মে মাসে লেভারকুসেনের দায়িত্ব দেয়া হয় ডাচ কোচ টেন হ্যাগকে। ব্ল্যাক অ্যান্ড রেডসের হয়ে শুরুটা ভালো করতে পারেননি ডাচ কোচ। ফ্ল্যামিঙ্গো অনূর্ধ্ব 20 দলের কাছে তার দল হেরে যায় 5-1 ব্যবধানে। যদিও এরপর প্রীতি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ায় বুন্দেসলিগা ক্লাবটি। নতুন মৌসুমের শুরুতে জার্মান কাপে জয় তুলে নেয় লেভারকুসেন। যদিও লিগের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচ হফেনহেইমের কাছে হারার পর ওয়েডার ব্রেমেনের বিপক্ষে এগিয়ে থাকার পরও ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্লাবটি।
ম্যাচের পর খেলোয়াড়দের ফিটনেস নিয়েও অভিযোগ করেছিলেন ম্যানেজার, কিন্তু শেষ পর্যন্ত নিজের চাকরি বাঁচাতে পারলেন না। 3 ম্যাচ পরই বরখাস্ত হতে হলো সাবেক ম্যান ইউনাইটেড বসকে। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সহকারী কোচ। বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম ছাঁটাই হওয়া কোচের নজিরে গড়লেন টেন হ্যাগ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, সুষ্ঠু ভোটে সবার সহযোগিতা চান মির্জা ফখরুল। পিয়ার দাবিতে অনড় জামায়াত, সাজানো ভোট হলে মানবে না জনগণ। পিয়ার জুলাই সনদ ইস্যুতে নিজ নিজ দাবিতে অনড় দলগুলো। শক্ত অবস্থানে গণতন্ত্র বিরোধী তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ সহজ করবে মত বিশ্লেষকদের। দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। 8 বছরে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। ভূ রাজনীতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার অভাবে জটিল হচ্ছে প্রত্যাবাসন। থাকতে হবে জাতীয় ঐক্য, বলছেন বিশ্লেষক। গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। মৃত্যুহার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। মোকাবিলায় দরকার নতুন পদক্ষেপ, জনসম্পৃক্ততা ও সম্মিলিত উদ্যোগ। এবং আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। উদ্ধার কাজে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থা। নিহত 8 শতাধিক, আহত 2800। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।